ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর, আগুন, স্বৈরাচারের প্রতি ঘৃণা। ডিসির পদবি পরিবর্তনের সুপারিশ, সংস্কার কমিশনের স্বাধীন তদন্ত সংস্থা বিভাগীয় হাইকোর্ট বেঞ্চের প্রস্তাব। স্বৈরাচার পালানোর আগের প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে হবে বললেন তারেক রহমান। আওয়ামী সরকার পতনের ৬ মাস আজ, কর্মকাণ্ডের সন্তুষ্টি না মিললেও আশাহত নন উপদেষ্টা রিজওয়ানা। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দেশের বাইরে পালিয়ে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার অব্যাহত অপতৎপরতার প্রতিবাদে আগেই মার্চ টু ধানমন্ডি ৩২ নামে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যা ৭:৩০টার দিকে ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকেন ক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর সেখানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ঘটনাস্থলে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কায়কোবাদ, এই মুহূর্তে আপনি ধানমন্ডি ৩২-এর কি অবস্থা দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কি এই মুহূর্তে আপনার চোখে পড়ছে কিনা? কথা আমি এখনো কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর এখানে আছে, আর এখানে কিন্তু এখনো কিন্তু ছাত্র জনতার উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। তারা কিন্তু এখনো এখানে এই জায়গাটি যাকে বলা যায় তাদের কিন্তু পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে তারা। এখন আমি যদি পিছনে দেখাই এখানে, আর এখানে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ৩২ নম্বরের যে শেখ মুজিবুর রহমানের বাড়ি যে তা কিন্তু ভাঙা হয়েছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সামনে কিছু টিন সহ বেশ কিছু স্থাপনার সামগ্রী কিন্তু নিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু গত ২ ঘন্টা ধরে চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর সাধারণ মানুষকে, ছাত্র জনতার সাথে আমরা এখানে যারা এখানে জড়ো হয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলছি, তাদের কিন্তু সবারই একটি বিষয় কিন্তু তারা বারবার বলছেন, শেখ হাসিনা আজকে যেটি ৯টার সময় ছাত্রলীগের একটি পেজ থেকে তিনি লাইভে আসার কথা, তারা বলছেন তিনি কিভাবে এই মুহূর্তে এই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে পারেন। তারা কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন, এমনকি কর্মসূচি ঘোষণা দিয়েছিল যেটি বুলডোজার অর্থাৎ ৩২ নম্বরের বাড়িটি ভেঙে দেওয়ার যে কর্মসূচি সেটি কিন্তু তারা নিয়েছেন বলে জানিয়েছেন। আর এখানে যদি আমি নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিতির কথা বলি, যেমনটি আমি আগে বলছিলাম, আমরা কিন্তু এখনো কিন্তু সেভাবে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু ভিতরে এখনো যদি আমি আপনাকে যদি দেখাতে পারি যে এখনো কিন্তু ভেতরে কিন্তু আগুন জ্বলছে। ধানমন্ডি ৩২-এর যে বাড়ি সেখানে কিন্তু সামনের প্রাঙ্গণ এমনকি বিল্ডিং এর উপরেও কিন্তু এখনো আগুন জ্বলছে, আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। আর ছাত্র জনতা কিন্তু এখনো এখানে স্লোগান দিয়ে যাচ্ছেন তারা। ছাত্রদের বিভিন্ন ব্যানার থেকে কিন্তু এখানে কিন্তু সন্ধ্যার পর থেকেই জড়ো হচ্ছিলেন তারা কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের নেতাকর্মীদের, যারা বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড তারা যাতে জড়িত ছিল তাদের কিন্তু বলছে বিচার ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু তারা কোনো ধরনের মতামত কিন্তু তারা সহ্য করবে না আওয়ামী লীগের পক্ষ থেকে। তারা ধানমন্ডি ৩২-কে তারা যেটি বলছে, এখান থেকে যেহেতু আওয়ামী লীগের রাজনীতির একটি অংশ নিয়ন্ত্রিত হতো, তাই কিন্তু তারা বলছে এটাই কিন্তু তারা গুড়িয়ে দেওয়ার কথা বলছে। কথা সব মিলে এখন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু ছাত্র জনতা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে, তারা তাদের বিচার দাবি করছে। একই সাথে পিছনে কিন্তু ৩২ নম্বরে আগুন জ্বলছে, চলছে। এই ছিল এখানকার সর্বশেষ কথা। দর্শক, সারা দেশে জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হাসিনা চালিয়েছে এবং এরপরে কিন্তু ৫ই অগাস্টের পরে আজ ৬ মাস হতে চলেছে, উনি এই দিন বেছে নিয়েছেন সবার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে দুঃখ, রাগ, ক্ষোভ
সেই থেকে কিন্তু আজকের এই মার্চ টু ধানমন্ডি ৩২ এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর এবং আগুনের বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তারা নিচ্ছে, আমরা তার খবর জানছিলাম। দর্শক, চলে যাচ্ছি মূল খবরে। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দেশের বাইরে পালিয়ে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার অব্যাহত অপতৎপরতার প্রতিবাদে আগেই মার্চ টু ধানমন্ডি ৩২ নামে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যা 7:30টার দিকে ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকেন ক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর সেখানে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করছে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় ভবন। আগে থেকেই এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয় জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে পরিচিত কয়েকটি প্ল্যাটফর্ম থেকে, যেখানে বলা হয় ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে। প্রতিবাদ হিসেবে ধানমন্ডি ৩২ অভিমুখে মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ঘোষণা করা হয়। গেট ভেঙে মিছিল স্লোগানে ভেতরে প্রবেশ করে বাড়ির দেয়াল, প্রাচীর সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীদের হাতে লাঠি, হাতুড়ি, শাপলও দেখা যায়। এ সময় বুলডোজারও আনা হয় ভবন ভাঙচুরের জন্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু কয়েক দফা ধস্তাধস্তি এবং খানিকটা ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকা শান্ত করতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন নাহিদ প্রিন্স, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাহিদ, এই মুহূর্তে আপনি কোথায় আছেন? সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। একটি কথাকে কেন্দ্র করেই কিন্তু মূলত আজকের এই অবস্থান। 8টার পর থেকেই মূলত ছাত্র জনতা এখানে ছুটে আসেন এবং গেট ভাঙচুর করার পর কিন্তু তারা ভেতরে প্রবেশ করেন। তারপরে পুরো বাড়িটি এখন কিন্তু আগুন জ্বলছে, যে আমরা দেখাচ্ছি আপনাকে দূর থেকে, যে পুরো বাড়ির সামনের অংশ এবং পেছনের অংশ কিন্তু আগুনের ছড়াছড়ি এবং ছুটে আসেন এবং গেট ভাঙচুর করার পর কিন্তু তারা ভেতরে প্রবেশ করেন। তারপরে পুরো বাড়িটি এখন কিন্তু জনতা কিন্তু এখানে এসেছেন। পুরো ৩২ নম্বর জুড়ে কিন্তু হাজারো জনতার ছড়াছড়ি রয়েছে। কিছুক্ষণ আগে শুনেছিলাম যে বুলডোজার এখানে নিয়ে আসা হবে বাড়িটি ঘুরে দেওয়ার জন্য, তবে সেটি সম্ভবত সেনাবাহিনী আটকে দেয় পথেই। সেই বুলডোজার এখনো আসেনি। তো সেই অবস্থায় তারা জানাচ্ছিলেন যে বুলডোজার নিয়ে এসে পুরো বাড়িটি ধ্বংসস্তূপ বানিয়ে দেওয়ার কথাই মূলত তারা বলছেন। তারা উল্লাস করছেন, উদযাপন করছেন। সেখানে কিন্তু নাচ হচ্ছে, তারা বিভিন্ন নিদর্শনে কিন্তু নিয়ে যাচ্ছেন। সেখানে ভেতরে যে আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু বের করে নেওয়া হয়েছে। বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষজন রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসেছিল সেই ৩২ নম্বরে। সেই আধা ঘন্টা আগে কিন্তু তারা কিন্তু থাকতে পারেন, তারা চলে গেছেন পরিস্থিতি বিবেচনায়। তো আমরা দেখাচ্ছি যে মানুষের যে ফিরে আসা, মানুষ চলে আসছেন। এখানে কিন্তু আরো মানুষ রয়েছিলেন, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। তারা বাইরে অবস্থান করছেন। তারা বলছেন যে বুলডোজার নিয়ে এসে কিন্তু সেই ৩২ নম্বর বাড়িটি উড়িয়ে দেওয়ার যে প্রত্যয় সেটি তারা জানাচ্ছিলেন। তো এখন মানুষ উল্লাস করছে পুরো ভেতর জুড়ে। সেই মানুষের যে ক্ষোভ সেটি তারা প্রকাশ করছেন। তারা বলছেন যে তার বিচার না হওয়ার আগ পর্যন্ত যে তারা কর্মসূচি দিচ্ছেন এবং তারা যে উস্কানিমূলক বিবৃতিগুলো দিয়েছেন সোশ্যাল মিডিয়া জুড়ে, সেগুলোকে কেন্দ্র করে কিন্তু আজকের এই অবস্থান। মানুষের সাধারণ জনতা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। তারা বলছেন তো 5ই আগস্টের পর সেদিনও কিন্তু সেখানে এই বাড়িটি জুড়ে ভাঙচুর চালানো হয়। আজকেও কিন্তু একই অবস্থায় রয়েছে। তো উস্কানিমূলক বক্তব্যের কেন্দ্র করেই কিন্তু মূলত এই অবস্থান। তো সেই যে সানসেট রয়েছে সেই সানসেট কিন্তু ভেঙে সেই নিচে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তারপরে যে উপরের ছাদ রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে বাড়ির ভেতরে যে রান্নাঘর ছিল সেই রান্নাঘর কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তো পুরোটাই জুড়ে কিন্তু
পুরোটা জুড়ে কিন্তু এখন অনেকটাই ধ্বংসস্তূপ রয়েছে, মানুষ বিশ্বাস করছে। তো সেই দেখাতে পাচ্ছি যে ভেতরে কি অবস্থা রয়েছে, পুরোটাই কিন্তু এখন আগুন জ্বলছে ভেতরে, উল্লাস করছে ভেতরে। তো বাইরেও কিন্তু মানুষ রয়েছে, 32 নম্বরের বাইরেও কিন্তু মানুষ অবস্থান করছে, ভেতরে প্রচুর মানুষের অবস্থান। তো অনেকটাই সরে গেছে, তারা এখন অনেকটাই চলে যাচ্ছেন। তো 8টার দিকে কিন্তু মানুষের অবস্থান আরো বেশি ছিল, সেই 32 নম্বর জুড়ে এখন অনেকটাই কমে গেছে। তো যে তারা যেটি বলছেন যে সেই বক্তব্যগুলো কেন্দ্র করে কিন্তু আজকে তাদের অবস্থান বুলডোজার মিছিল তারা এটি নাম দিয়েছেন। তো সেই তাদের যে আজকে কার্যকলাপ, তাদের যে অধিবেশন ছিল ভার্চুয়ালে, সেগুলোকে কেন্দ্র করেই কিন্তু মূলত আজকের এই অবস্থান। তারা বলছেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো যেন ধ্বংস করা হয়, ধ্বংসস্তূপে পরিণত করা হয়, সেটির প্রেক্ষিতে কিন্তু আজকের এই 32 নম্বর বাড়িটি এখন আগুন জ্বলছে এবং সেই নিদর্শন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষ কিন্তু ভেতরে পতাকা উড়াচ্ছে, এখন তারা পতাকা উড়াচ্ছেন, তারা উল্লাস করতেন, ভেতরে বিজয় উল্লাস করতেন। আমরা দেখেছিলাম যে 5ই আগস্টের দিনে যেরকম মানুষের উল্লাস ছিল, সেই উল্লাস কিন্তু আজকে দেখা গেছে মানুষের সেই উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু মানুষের যে উল্লাস উদযাপন সেটি আমরা দেখছি। তো মানুষ বিভিন্ন স্লোগান দিচ্ছে যে যতদিন পর্যন্ত তাদের বিচার করা না হবে, তাদের গণহত্যার বিচার না হবে, তারা বলছিলেন ততদিন পর্যন্ত যেন তারা কোনো ধরনের কার্যক্রম না চালাতে পারে। সেটি তারা বলছিলেন যে কোনো ধরনের কার্যকলাপ আওয়ামী লীগ সরকার চালাতে পারবে না। তারা সেই যে তাদের যে কার্যকলাপ চলছে সেটির প্রেক্ষিতে কিন্তু মূলত এই যে তাদের যে নিদর্শনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তারাই বলছিলেন যে সেটি একমাত্র তাদের নিজেদের কারণেই মূলত এই ঘটনাগুলো ঘটছে। তো মানুষ কিন্তু এখনো রয়েছে ছাদে, মানুষ এখনো রয়েছে, উল্লাস করছে, ভেতরে রয়েছে মানুষ, বিভিন্ন নিদর্শন কিন্তু তারা নিয়ে আসছেন এবং সেখানে উচ্ছ্বাস চলছে। মানুষ কিন্তু অনেকটাই ফিরে যাচ্ছে। আমরা দেখছিলাম 8টার পর কিন্তু সে বাড়ির ভেতরে যে গেট রয়েছে, শেখ মুজিবুর রহমানের যে সেখানে মুরাল ছিল, সেটি তারা ভেঙে তারপরে তারা ভেতরে ঢুকে প্রথমে সেখানে দেয়াল প্রথমে ভাঙচুর করা হয়, তারপরে তারা ভেতরে ঢুকে কিন্তু সেখানে যে গ্লাসগুলো রয়েছিল সেই গ্লাসগুলো কিন্তু পরে ভাঙচুর করা হয়। তারপরে ভাঙচুরের শেষে এক পর্যায়ে যখন সবকিছুই ভাঙচুর করা হয়, জানলা থেকে শুরু করে যে আশপাশের যে গ্লাস ঘোরানো ছিল সবকিছু ভাঙচুর করা হয়। তারপরে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি থেকে আগুন ও ভাঙচুরের খবর জানছিলাম। এদিকে খুলনা শেরেবাংলা রোডের শেখ বাড়ির খ্যাত সাবেক এমপি শেখ হেলাল, শেখ সালাউদ্দিন জুয়েল এবং শেখ সোহেলের বাসভবনে দ্বিতীয় দফা ভাঙচুর করেছে ছাত্র জনতা। সন্ধ্যায় শেখ হাসিনার ভাষণের পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা শেখ বাড়ির উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করে। রাত 9টার পরপরই নগরী বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা শেরেবাংলা রোডে প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। গত 5ই আগস্ট প্রথম দফায় এই বাড়িতে আগুন দিয়ে লণ্ডভণ্ড করে ছাত্র জনতা। এবারে অন্য প্রসঙ্গ। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পুরো রিফর্মগুলো যেগুলো সবাই ঐক্যমতে আসবেন, সেই ঐক্যমতের উপরে যতগুলো রিফর্ম, যে না এই যে ওনারা 5000 রিফর্মের কথা বলেছেন, তার মধ্যে 2000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। পুলিশকে বাদ দিয়ে স্বাধীন তদন্ত সংস্থা গঠন, দেশের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা এবং উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশ করেছে বিচার বিভাগ
সংস্কার কমিশন। আর দেশকে 4টি প্রদেশে ভাগ করা, রাজধানী ঢাকার জন্য ক্যাপিটাল অথরিটি গঠন, নতুন 2টি বিভাগ প্রতিষ্ঠা, মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমানো, জেলা প্রশাসকের পদবি পরিবর্তন এবং উপসচিব তদূর্ধ্ব পদের জন্য প্রশাসন এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তা সমানুপাতিক করার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে এই 2 কমিশন। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী তাদের স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে কমিশনের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে রাখা সূচনা বক্তব্যে ডক্টর ইউনূস এসব প্রতিবেদনকে জাতি ও পৃথিবীর জন্য ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা। নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অধিকার। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতে এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। বিচার বিভাগীয় সংস্কার কমিশন মোট 352 পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করেছে, যেখানে মামলা জট কমিয়ে নিয়ে আসা, আদালতের বিকেন্দ্রীকরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে জনপ্রিয় করা, আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড আদালতের বাইরে রাখা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে। নানা ধরনের ইনফ্লুয়েন্স অভিযোগ আছে, যে কারণে পুলিশের তথা টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে। সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদর, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। জনপ্রশাসন সংস্কার কমিশন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বেশ কিছু সুপারিশ করেছে, যেখানে নাগরিকদের সেবাপ্রাপ্তি সহজতর করতে বিভিন্ন পর্যায়ে গণশুনানির ব্যবস্থা রাখা, জেলা উপজেলায় নাগরিক কমিটি গঠন, সেবা প্রদানের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে রাখা, কুমিল্লা ফরিদপুরকে বিভাগ করা সহ বিভিন্ন সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক এই পদবিটি নিয়ে মানুষের মধ্যে নানান ভুল বোঝাবুঝি আছে, সেজন্য আমরা এটাকে এই 2টি পদবি চেঞ্জ করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার আর উপজেলা কমিশনার, সাব ডিস্ট্রিক্ট কমিশনার করার জন্য প্রস্তাব করেছি। যদি 4টা প্রভিন্স করা যায় তাহলে আমাদের ধারণা রাজনৈতিক দিক থেকেও এর একটা প্রভাব আসবে, কারণ ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ একবার বসে গেলে সে হি অর শি ক্যান কন্ট্রোল দি এন্টায়ার কান্ট্রি। ইনফ্লুয়েন্স প্রভিন্স হলে এটা আমরা মনে করি যে এটা সম্ভব হবে না। একই সাথে সুপারিশ করা হয়েছে বেসামরিক পদগুলোতে প্রেষণে সামরিক কর্মকর্তাদের নিয়োগ না দেওয়ার জন্য। জ্যেষ্ঠ আমলা নিয়োগের জন্য সুপেরিয়র এক্সিকিউটিভ সার্ভিস প্রতিষ্ঠার সুপারিশ করে সেখানে 5% সরকারি কর্মকর্তা ভিন্ন ব্যক্তিদের নিয়োগের বিধান রাখা হয়েছে। 5% যাতে বাইরে থেকে বিদেশে আছে কেউ আসতে চায়, তাদেরকে যদি এরকম প্রতিভাবান হয় তাদের যাতে আনা যায়। ডেপুটি সেক্রেটারি লেভেলে আমরা পদোন্নতির ক্ষেত্রে এখন প্রশাসনিক সার্ভিসের জন্য 75% কোটা আছে, আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি এবং অবশিষ্ট 50% অন্যান্য সকল সার্ভিসের জন্য খোলা থাকবে। কার্যকারিতা না থাকায় জেলা পরিষদ অবলুপ্ত করা এবং মন্ত্রীর পিএস এপিএস ক্যাডার সার্ভিস থেকে না নিয়ে সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়ার সুপারিশও করেছে জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিশন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আবারও চলে যাচ্ছে ধানমন্ডি 32 বাড়ির প্রসঙ্গে। দর্শক, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং এই মুহূর্তে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কায়কোবাদ, এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখছেন? এখনো কিন্তু আগের মতোই যেটি ছিল, এখানে মানুষের কিন্তু উৎসুক মানুষের যে জটলা, একই সাথে বিক্ষোভকারীরা ছাত্র জনতার যে কর্মসূচি তারা যে পালন করছে তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন চারিদিকে। আর আরেকটি জিনিসটি এখানে কিন্তু বারবার কথা হচ্ছে, সেটি হচ্ছে বুলডোজার নিয়ে। তারা কিন্তু বুলডোজারের অপেক্ষা করছেন অনেকেই, যেটা বলছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে বুলডোজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
তবে তারা কিন্তু তাদের যে স্লোগান, তারা সেই স্লোগান চালিয়ে যাচ্ছে। একই সাথে তারা কিন্তু প্রজেক্টরে কিন্তু তারা তাদের সেই ডকুমেন্টারি দেখানো কিন্তু চলছে একই সাথে। এখানে কিন্তু এই মুহূর্তে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সামনে যে সড়কের যান চলাচল ছিল সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। তারা এখানে রাস্তা সড়কটি অবরোধ করে রেখেছে। আর ছাত্র জনতা কিন্তু এই জায়গাটি কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে না। তারা যেটি করছে আসলে তারা পুরো ভাঙার আগ পর্যন্ত তারা এখান থেকে করবে না। তারা এখন পর্যন্ত কিন্তু তারা যে বুলডোজার, এই জন্য কিন্তু তারা সামনে এগিয়ে যাচ্ছে। তারা যে বুলডোজারটি নিয়ে আসার জন্য কিন্তু সবাই এখানে এই মুহূর্তে অপেক্ষা করছেন। বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ। কথা সব এখানে কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত সর্বশেষ আর নতুন কিছু বলার নেই। তবে ধানমন্ডি 32-এর বাড়িতে কিন্তু এখনো আগুন জ্বলছে, এখনো কিন্তু সেখানে ভাঙচুর চলছে। এমনকি মানুষ কিন্তু সেখান থেকে, যেটি আগেও জানিয়েছিলাম, তারা চৌকাঠ থেকে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সেখান থেকে নিয়ে আসছে। আর এখন এই ছিল এখানকার সর্বশেষ কথা। ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে আগুন ও ভাঙচুরের খবর জানছিলাম। এবার অন্য প্রসঙ্গ। পালিয়ে যাওয়ার আগে স্বৈরাচার যত হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সংস্কারের কথা বলে সব প্রক্রিয়া দীর্ঘায়িত করা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার আহ্বানও জানিয়েছেন তিনি। ফেনীর সোনাগাজীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। 2016 সালে বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া ফেনীর সোনাগাজীর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং ছাত্র জনতার অভ্যুত্থানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বলেন, বিগত 15 বছরে ফ্যাসিবাদীদের করা গুম, হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে অনেকে অপরাধে উৎসাহিত হবে। আর বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুণের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তারেক রহমান বলেন, ভোটাধিকার নিশ্চিত হলেই শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা পাবে। আর সংস্কারের নামে নির্বাচন বিলম্বের কোনো দুরভিসন্ধি চলছে কিনা এমন প্রশ্নও তার। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে। আপনাদের সকলকে, এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। সকলকে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের 6 মাস আজ। এ সময় অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টি মেলেনি, তবে আশাহত হবার মতো পরিস্থিতিও নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এনটিভিকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন চ্যালেঞ্জ এবং রাজনীতি নিয়েও। রকুনুদ্দিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের 6 মাস পার হয়েছে। টানা 1.5 দশক ক্ষমতায় থাকার পর 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এই সময়ে কি করতে চেয়েছেন আর কি করতে পেরেছেন তারা? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা সহ সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? প্রশ্ন ছিল পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। সন্তুষ্টির অনেক জায়গা বাকি রয়ে গেছে, কিন্তু আশাহত হওয়ার সুযোগ আমি দেখি না। আরেকটা কথা হচ্ছে যে আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, যেই শক্তি নিয়ে
ওই চ্যালেঞ্জগুলো অন্য কোনো সরকারকে এইরকম শক্তি নিয়ে এবং এইরকম ভঙ্গুর পরিবেশে কিন্তু মোকাবেলা করতে হয়নি। 16 বছরের নিপীড়নমূলক শাসনাবর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা মনস্তত্ত্ব হয়ে যায়। তারাই কিন্তু রাস্তায় এই ছাত্র জনতার সাথে মুখোমুখি অবস্থানে ছিল। সেখানে তাদের নৈতিক মনোবল ভেঙে যাওয়ার একটা ব্যাপার আছে। সংস্কার অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার, তাই কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার বসবে রাজনৈতিক দলগুলোর সাথে এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থেই আসলে সংস্কারটা হওয়া দরকার। বলেন, শিক্ষার্থীরা রাজনৈতিক দল করতেই পারে, তবে সমর্থন থাকছে না অন্তর্বর্তী সরকারের। যখন কেউ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ না থাকে তখন তারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে সুবিধা পাওয়ার প্রশ্ন তো আসেই না। অন্তর্বর্তীকালীন সরকার যদি তার অংশ না কিন্তু তাকে কেউ সুবিধা দিচ্ছে এরকম ঘটনা ঘটায়, তাহলে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই বলবে। তারা সেটা কিন্তু বলেনি, তারা বলছেন যদি। 5 আগস্টের পর থেকে দাবি দেওয়া নিয়ে সড়কে নামছেন অনেকেই। তাদের সাথে সমঝোতা করতে যাচ্ছেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এ বিষয়ে কি ভাবছে সরকার? আপনি যদি সরকারের পার্ট হিসাবে দেখেন, আমি বলবো উত্তরটা না। কিন্তু শিক্ষার্থী আন্দোলনকারী হিসেবে তার কিন্তু কিছু মোরাল স্ট্রেংথ আছে, তার একটা নৈতিক অবস্থান আছে। সেই নৈতিক অবস্থানটাকেই সে কাজে লাগাচ্ছে। কারণ আমাদের সরকারটা তো শিক্ষার্থীদের অভ্যুত্থানের ফলেরই একটা সরকার। এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে উত্তরণের যে যন্ত্রণাটা, উত্তরণের যে সময়টা, উত্তরণের যে প্রক্রিয়াটা, এটা তার জন্যই হচ্ছে। বায়ু দূষণ রোধ, বনভূমি উদ্ধার, পলিথিন নিষিদ্ধ ও নদী খাল দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। এই গতিতে চললে কয়েক বছর পর সংকট কেটে যাবে বলেও আশাবাদ পরিবেশ উপদেষ্টার। বাজেট সহ কর্মপরিকল্পনা পেয়েছি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ব্যক্তি গোষ্ঠীর সুনির্দিষ্ট আদর্শ নয়, বরং সব শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠিত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর নতুন দলে কেউ যোগ দিতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকেই তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এরই মধ্যে রাজনৈতিক দল গঠনের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক দলের নাম, আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি কী হবে তা নির্ধারণে এবার দেশের সর্বস্তরের জনগণকে মতামত জানানোর আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান তারা। নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এ সময় সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলে থাকা নিয়ে প্রশ্ন ছিল সাংবাদিকদের। রাজনৈতিক দল কোনো সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই এবং এটা বরাবরই বলে থাকি, এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এইসব কুতর্কের মধ্যে যেতে চাই না। এছাড়া শেখ হাসিনাকে গণহত্যাকারী উল্লেখ করে তার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 2000 মানুষকে উনি শুধুমাত্র চেয়ার টিকায় রাখার জন্য হত্যা করেছে। আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী খুনি হাসিনা লেখা যায় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন, আপনারা না বলেন, আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে, মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য বজায় রয়েছে জানিয়ে নেতারা বলেন, কেউ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে 1994 সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির 9 কর্মী সহ 47 আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। একই সাথে আদালত মামলাটিকে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছে বলেও জানিয়েছেন আইনজীবীরা। এছাড়া অতীতে এই মামলার রায় নিয়ে পক্ষপাতিত্ব হয়েছে বলে আদালত তার পর্যবেক্ষণে
উল্লেখ করেছে। এর আগে গত 30 জানুয়ারি এই মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। 5 অগস্টের পর এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি ছাড়া সব আসামি জামিনে মুক্তি পান। এদিকে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাভেদ আক্তার। জাভেদ আক্তারকে রক্ষা করতে গিয়ে এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাভেদ সহ প্রায় 10 জন আহত হন। পরে জাভেদ আক্তারকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় কয়েকটি টেলিভিশনের মাইক্রোফোনও ভাঙচুর করা হয়। রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে। সেখানে আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে দলটির শতাধিক নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায় তারা। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি অ্যানেক্স ভবনের সামনে বসে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানায় ল রিপোর্টার্স ফোরাম। দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। গণহত্যার জন্য রাজনৈতিক দল হিসেবে জনগণ আওয়ামী লীগের বিচার দাবি করে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রেসক্লাবে জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার দোসররা এখনও সরকারে এবং প্রশাসনে আছে, তাই সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। এ সময় তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে বর্তমান সরকারের সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত নির্বাচনকে। জুলাই বিপ্লবে আহত শহীদদের পরিবার ক্রমেই হতাশ হয়ে যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তাদের জন্য নতুন ও কার্যকরী উদ্যোগ গ্রহণ করা উচিত। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের ইতিহাস বারবার বিকৃত হয়েছে এবং যে যার মতো করে রচনা করেছে দাবি করে জামায়াতের আমির 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাসকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের জন্য আহ্বান জানিয়েছেন। জুলাই শহীদদের নিয়ে 10 খণ্ডের স্মারক গ্রন্থ উন্মোচন করে তিনি বলেন, সব স্বৈরাচার ফ্যাসিস্টদের একই পরিণতি ভোগ করতে হয়েছে। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে। ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন, গল্প রচনা করেছেন, যার যার মতো করে। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটা আর ইতিহাস থাকে না। বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার, আহত পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন। বিশ্ব মানবতার শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের দ্বিতীয় এবং শেষ ধাপের মোনাজাতে অংশ নেয় লাখো মুসল্লি। দোয়া করা হয় দেশের কল্যাণ কামনায়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। 14 ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় এবং শেষ পর্ব। হাসান মাহমুদের রিপোর্ট। মোনাজাতে অংশ নিতে বিভিন্ন দিক থেকে তুরাগপাড়ে ছুটে আসে মুসল্লিরা। বেলা 12টার পর শুরু হয় মোনাজাতের মুহূর্ত। 160 একরের মাঠ ছাড়িয়ে ক্ষমার ফরিয়াদে যুক্ত হয় লাখো লাখো হাত। মহান আল্লাহর কাছে পাপ মুক্তির বিনীত প্রার্থনায় সমবেত মানুষের আমিন আমিন ধ্বনি। যে যেখান থেকে পেরেছেন যুক্ত হয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় অর্থাৎ শেষ ধাপের মোনাজাতে। দোয়া করা হয় বিশ্ব মুসলমানের শান্তি ও ঐক্য কামনায়, আর পরকালীন মুক্তির নিবেদনে ভিজে ওঠে চোখ। আল্লাহ পাকের দিনের উপর চলতে পারে, দিন মাইনা চলতে পারে, এই দোয়া করা হয়েছে বেশিরভাগ। শাহাদাত রাসূলের উম্মত, খাঁটি উম্মত যেন হইতে পারে এবং আল্লাহ তাআলা খাস বান্দা হিসেবে চলতে পারে। সম্মিলিত দোয়ায় শেষ হয় মোনাজাত। দেশ ও জাতির জন্য দোয়া করেন মুসল্লিরা। বাবা মার জন্য দোয়া করছে, পরিবারের জন্য দোয়া করছে, দেশবাসীর জন্য দোয়া করছে। জাহেল থেকে ছুটা আল্লাহর দিকে চলে যায় ইনশাআল্লাহ। দোয়া শেষে যে যার মতো বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। কেউ বাসে, সিএনজিতে, ভ্যানে, কেউ বা হেঁটে পার হন
গন্তব্যে। আল্লাহ এক এই কালেমা, নামাজ, এলম অর্থাৎ জ্ঞান ও জিকির, একরামুল মুসলিমিন বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা, সহিনিয়ত এবং দাওয়াত অর্থাৎ তাবলিগ, এই 6টি কাজের উপরেই মূলত দাস দেওয়া হয় এই বিশ্ব ইজতেমায়। এবং এইখান থেকে মুসল্লিরা ছুটে যান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার এই বাণী নিয়ে বিশ্বের বিভিন্ন দরবারে। তাই হানাহানি বন্ধ করে বিশ্ব ইজতেমা বারবার আসুক ফিরে, এমনটাই প্রত্যাশা এইখানে আসা সাধারণ মানুষেরও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের টিকিট বিক্রিতে সিন্ডিকেট বন্ধ এবং ভাড়া কমানোর দাবি জানিয়েছেন প্রবাসী কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে তারা অভিযোগ করেন, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়াকে সহজ করার পরিবর্তে কঠিন করা হচ্ছে। সৌদি আরবে কর্মী পাঠাতে অনুমতি দিতে সত্যায়নের নতুন নিয়ম করে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বেকায়দায় ফেলছে। এতে সামনে অভিবাসন খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের। এ সময় তারা আরও অভিযোগ করেন, পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে। এমনটি হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এসব বিষয়ে প্রবাসী কল্যাণ সচিবের কাছে স্মারকলিপি দেন তারা। সচিব জানিয়েছেন, সার্বিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। সাহিত্যপ্রেমীদের প্রাণের বই মেলায় প্রতিদিনই আসছে নতুন বই। বিভিন্ন বিষয়ের বইয়ের পাশাপাশি আসছে কবিতার বইও, কিন্তু কবিতার মান নিয়ে রয়েছে পাঠক প্রকাশকদের নানান সমালোচনা। তারা বলছেন, কবিতায় ঘটেছে ছন্দের পতন, তাই বইয়ের বিক্রিও কম। মেলার পঞ্চম দিনে নতুন বই এসেছে 98টি। সাদরিনা খন্দকারের রিপোর্ট। সাহিত্যপ্রেমীদের আবেগের অন্য নাম কবিতা। কবিতার মধ্যে যেন লুকিয়ে থাকে জীবনের সমস্ত জটিলতা আর সৌন্দর্য। তাই তো কবিতার টানেই অনেকেই ছুটে আসেন বইমেলায়। তবে সময়ের সাথে কমছে ছন্দের জাদু, কবিতার গভীরতাও যেন অনেকটাই কম, এমনটাই বলছেন কবিতা প্রেমীরা। এখনকার কবিরা আমি জানি না যে ওই আগের আবেদনটা হয়তো নেই, ছন্দপতন ঘটেছে। আগের মতো কবিতা আমরা খুব পাই না, কিন্তু বইমেলা আসলাম, ঘুরে দেখছি যদি ওরকম টানে কোনো কবি বা কবিতার বই আমি সংগ্রহ করব। লেখক প্রকাশকরা বলছেন, কমছে কবিতার প্রতি পাঠকের টান, তাই কবিতার বই ছাপাতে আগ্রহ হারাচ্ছেন প্রকাশকরা। কবিতার বই এখন অনেক কমে গিয়েছে। কবিতার বই এখন খুব বেশি মানুষ পড়েও না, পড়তেই চায়ও না। আপনি ভালো কবিতা না লেখেন, যদি আপনার কবিতা মানুষের হৃদয়ে না ধরে, তাহলে মানুষ কিনবে কেন? এদিকে বাংলা একাডেমিতে আহম্মদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানে প্রিন্ট মিডিয়ার ভূমিকা নিয়ে লেখা হয়েছে বইটি বলে জানান লেখক। অভ্যুত্থানের সময় বাংলাদেশের সংবাদপত্রের ভূমিকা কেমন ছিল আর অভ্যুত্থানের সময়কার চিত্রটাই বা আসলে কেমন ছিল, এই জিনিসটা জানার জন্য এই বইটা আমার আসলে প্রকাশ করা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। মূলত যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর সোনার দাম বেড়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, সেফ হেভেনে চাহিদা অব্যাহত থাকার কারণে সোনার দাম বাড়ছে। বুধবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 0.5% বেড়ে $2,855 দাঁড়িয়েছে। আগের সেশনে সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ $2,858.12 হয়। একই সময় মার্কিন সোনার মূল্য আউন্স প্রতি 0.3% বেড়ে $2,884.7 হয়েছে। এবারে স্পানি প্রিমিয়ামটি খেলার খবর। ফুটবল
তদন্ত চলাকালীন বিদ্রোহী নারী ফুটবলারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কোচ পিটার বাটলার। সাফ জানিয়েছেন, হয় তিনি থাকবেন, না হয় বিদ্রোহীরা। তদন্ত কমিটিকে রীতিমতো হুমকির মধ্যে ফেলেছেন এই ইংলিশ কোচ। এদিকে গণধর্ষণ ও হত্যার হুমকিতে থানায় সাধারণ ডায়েরি করেছেন সাফজয়ী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। রিপোর্ট কুশলী আসিরের। কোচ ও নারী ফুটবলারদের দ্বন্দ্ব নিয়েই তদন্ত এখনও শেষ করতে পারেনি কমিটি। তার মাঝেই বিস্ফোরক মন্তব্য করে ফুটবল অঙ্গনটা যেন কাঁপিয়ে দিলেন পিটার বাটলার। দুপক্ষকে নিয়ে সভাপতির বসার আগেই বিদ্রোহী ফুটবলারদের নিয়ে নিজের অবস্থানটা বুঝিয়ে দিলেন নারী দলের এই কোচ। সাবিনারা অনুশীলন বয়কট করলেও বাকিদের নিয়ে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন পিটার। মেয়েরা যা করছেন তা গ্রহণযোগ্য নয়। ওরা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, এটা বোকামি। এসব বন্ধ হওয়া উচিত। কোনো সমঝোতা নয়, হয় ফুটবলাররা থাকবেন, না হয় আমি। জাতীয় দলের এই দুর্দশার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি পেয়েছেন মাতসুমি সুমাইয়া। ইনস্টাগ্রাম পেজে তাকে গণধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন সাফজয়ী এই ফরওয়ার্ড। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য নেই বাফুফের। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, যেহেতু আমার প্রেসিডেন্ট আজকে ব্যাক করতেছে, আমরা এইসব কথা বলে আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবার কোচ ফুটবলারদের দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা বিশেষ তদন্ত কমিটির। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। এরই সাথে শেষ করছে এনটিভি রাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর, আগুন, স্বৈরাচারের প্রতি ঘৃণা। ডিসির পদবি পরিবর্তনের সুপারিশ সংস্কার কমিশনের, স্বাধীন তদন্ত সংস্থা ও বিভাগীয় হাইকোর্ট বেঞ্চের প্রস্তাব। স্বৈরাচার পালানোর আগের প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে হবে বললেন তারেক রহমান। আওয়ামী সরকার পতনের ৬ মাস আজ, কর্মকাণ্ডে সন্তুষ্টি না মিললেও আশাহত নন উপদেষ্টা রিজওয়ানা। এই ছিল এনটিভি রাতের খবরের। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।